This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী লিমা। লিমা, আজ ফুল অ্যান্ড ফাইনালের শুরুতেই যে খবরে চোখ রাখবো, আমরা জানি যে নওশাদ সিদ্দিকীকে গতকাল গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তার কারণ ওয়াকফ বিরোধী প্রতিবাদে সামিল হয়েছিলেন নওশাদ এবং তার দলের তার সহকর্মীরা, এবং সেই প্রতিবাদ কর্মসূচির অনুমতি ছিল না। আপনারা জানেন গতকাল গ্রেফতার করা হয়েছিল নওশাদ সিদ্দিকীকে। আজ তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হচ্ছে, এবং আদালতে পেশ করার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ বলে গেলেন যে গতকাল তারা যেভাবে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন সেটা ন্যায্য ছিল, এবং তাকে গ্রেফতার করাটাই অন্যায্য হয়েছে, এবং তাদের প্রতিবাদ চলবে। শুধুমাত্র ওয়াকফ আইনের প্রতিবাদ নয়, ওয়াকফ সংশোধনের প্রতিবাদ নয়, তারা একই সঙ্গে এসআইআর নিয়ে প্রতিবাদ জানাতে চান। তারা একই সঙ্গে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে প্রতিবাদ জানাতে চান, এবং এই সমস্ত প্রতিবাদই করতে দিতে হবে এই দাবি রেখে সংবাদ মাধ্যমের সামনে ব্যাংশাল কোর্ট চত্বরে আদালতের ভিতরে ঢুকে গেলেন নওশাদ সিদ্দিকী। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় এবং সায়ন্ত দুজনের সঙ্গে। প্রথমেই কথা বলবো সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, কি পরিস্থিতি? কিছুটা বিশৃঙ্খল অবস্থা মনে হচ্ছে তো। সায়ন্ত, শোনা যাচ্ছে? যখন নওশাদ সিদ্দিকী আইএসএফের বিধায়ক তাকে যখন আজকে ব্যাংশাল আদালতে দায়রা নিয়ে আসা হয়, তখন বাইরে দাঁড়িয়ে থাকা আইএসএফের কর্মী রীতিমতো পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে থাকে, এবং সেই বিক্ষোভ থাকে পুলিশ তাদেরকে সামলাতে রীতিমতো নাস্তানাবুদ হয়। যদি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তাদেরকে ভেতর হবার আবেদন করেন, এবং তিনি সরাসরি নগরদারে আদালতের ভিতরে প্রবেশ করেছে এখন। এবং যেটা দেখা যাচ্ছে যে তার আগে ভ্যানে বাকি যে 95 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং শেষ লাল গাড়িতে নওশাদ সিদ্দিকীকে নির্দিষ্ট একটি গাড়িতে তাকে নিয়ে আসা হয়, এবং তাকে আলাদা করে নিয়ে আসা হয়েছে। নওশাদ সিদ্দিকী কিন্তু মূলত প্রথম থেকে যেটা থানার সামনে দাবি করলো, দাবি করলেন। সায়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একবার শুনে নিই এই মুহূর্তের পরিস্থিতি। সুজয় যেখানে রয়েছে সেখানে কিরকম? সুজয়, কি দেখছো তুমি? প্রথমে যে ছবিটা দেখলাম যে আপনার নওশাদ সিদ্দিকীকে কিন্তু পুলিশ রাজনৈতিক বন্দির মর্যাদা দিল। তার কারণ তাকে আর 5 জনের মতো, আর 5 জন আইএসএফ কর্মীর মতো প্রিজন ভ্যানে নিয়ে আসা হয়নি, বরং থানার ব্যবহৃত যে ওসির গাড়ি সেই গাড়িতে করে পৃথকভাবে নিয়ে আসা হয়েছে বিধায়ককে। এবং তিনি যখন আদালতে আসেন, আদালত কক্ষে তিনি যখন প্রবেশ করেন, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তিনি কোর্ট লকআপ যেটা রয়েছে, প্রত্যেক আদালতের যে লকআপ থাকে, লকআপে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং এর পরবর্তীতে সেখানে যখন শুনানি প্রক্রিয়া শুরু হবে তখন তাকে এজলাসে নিয়ে যাওয়া হবে। এবং ঠিক সায়ন্ত যে ছবিটার কথা বর্ণনা করলো, একই ছবি আদালতের ভেতরেও যখন নওশাদ সিদ্দিকী ভেতরে প্রবেশ করেন, তার কর্মী সমর্থক, তার অনুগামী যারা রয়েছে তারা কিন্তু স্লোগান দিতে থাকেন। এবং ঠিক কোর্ট লকআপে ঢোকার আগেও আমরা দেখলাম যে নওশাদ সিদ্দিকী তিনি স্পষ্টই জানান যে তার গতকালের যে সমাবেশ ছিল, গতকালের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিগুলো কি কি উদ্দেশ্য ছিল সেগুলো তিনি একবার স্মরণ করিয়ে দেন, স্মরণ করিয়ে দিয়ে আদালত কক্ষে প্রবেশ করেন। এবং এই আদালতের ভেতরে, আদালত চত্বরের ভেতরে যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, যেটা আদালতের বাইরে হয়েছে যেখানে কর্মী সমর্থকরা রয়েছেন, সেজন্য সকাল থেকেই সক্রিয় ছিল পুলিশ, এবং কোনোভাবে যাতে কোনো কর্মী সমর্থক ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত, ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল। সেজন্য যখন আদালত কক্ষে নিয়ে যাওয়া হয়, কোর্ট লকআপে নিয়ে আসা হয়, তখন সেই মুহূর্তে কিন্তু পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণ করতে পেরেছিল। যেহেতু বাইরের পরিস্থিতি যাচ্ছিল, যে পরিমাণে কর্মী সমর্থক জড়ো হয়েছে, সেখানে পরিস্থিতি সামলানো কার্যত কিন্তু পুলিশের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। আর কিছু সময়ের মধ্যেই শুনানি প্রক্রিয়া শুরু হবে। বিচারকের এজলাসে এসিজে বিচারক, আদালতের বিচারক এজলাসে শুনানি শুরু হবে। 2টি মামলা রয়েছে। নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হয়েছেন হেয়ার স্ট্রিটের মামলা, যেটি মূলত পুলিশকে বাধা দান, সরকারি সম্পত্তি নষ্ট করা, অবৈধ জমায়েত, রাস্তা অবরোধ করা, এই সংক্রান্ত যে ধারাগুলিতে মামলা হয়েছে, সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন দেখার পুলিশের তরফ থেকে রিমান্ডে তারা কি বলে, অর্থাৎ তারা পুলিশ কাস্টাডি অর্থাৎ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে নাকি জেল হেফাজতে নেওয়ার আবেদন করে। পাল্টা নওশাদ সিদ্দিকীর তরফে তার যে আইনজীবীরা রয়েছেন তাদের স্পষ্টই বক্তব্য, তারা জামিনের আবেদন করবেন। তার কারণে পরিস্থিতির দিকে নজর রাখো, এবং তোমার মাধ্যমে আপডেট পেলেই আমরা আমাদের দর্শকদেরকেও সেটা জানাবো। ধন্যবাদ সুজয়।
ভিন রাজ্যে বাংলায় কথা বলায় এ রাজ্যের পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ। আশঙ্কায় দিন কাটাচ্ছে পরিবার। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর বিধানসভা এলাকার বাসিন্দা জহিরুদ্দিন ফকির নাগপুরে কাজ করেন। 3 মাস আগে নাগপুরে কাজে যান বিষ্ণুপুরের প্রায় 15 জন। গত কয়েক সপ্তাহ ধরে বাংলার ওই পরিযায়ী শ্রমিকরা কারখানার বাইরে বেরোতে পারছেন না বলে অভিযোগ। রাস্তায় বা দোকানে বাংলায় কথা বলেই পুলিশকে খবর দেওয়া হচ্ছে, পাশাপাশি মারধর করা হচ্ছে বলে অভিযোগ। 50,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হচ্ছে বলে অভিযোগ। আতঙ্কে বাড়ি ফিরতে চান ওই শ্রমিকরা। ছেলে বাড়ি ফিরে আসুক চাইছেন আতঙ্কিত শ্রমিকদের পরিবার। বললাম আমি বাড়িতে চলে যাবো, আমার এখানে ভয় লাগছে, আমি বাড়িতে চলে যাবো, এই কথা আমাকে বলেছে। কেন ভয় লাগছে? বলে এখানে গন্ডগোল হচ্ছে, আমি থাকবো না, আমি চলে যাবো, আমাকে টাকা দিলে আমি চলে যাবো। কি গন্ডগোল হচ্ছে? ওখানে মারপিট হচ্ছে, ওখানে বাংলাদেশে ধরে মারপিট হচ্ছে, এনে তুলে নিয়ে চলে যাচ্ছে এবং কারো কান কেটে দিচ্ছে। এটা কেন করছে? বাংলা কথা বললে, হিন্দি কথা বললে কিছু বলবে না। হিন্দি কথা বলে কিছু বলবে না, বাংলা কথা। তুমি বাংলা জানে তো, হিন্দি জানে না মোটে। আমি এখন তবু আতঙ্কে আছি। যেহেতু আমি এখন না যদি জানাই, যদি পরে জানাই, তো আমার ছেলে যখন যদি বাংলাদেশি হলে নিয়ে চলে যায় কোনো দূর জায়গায়, তো আমি তখন যদি ক্লেম করি আমি তো আমার ছেলেকে হারিয়ে ফেলতে পারি। ঠিক আছে, তো এখন তো বাংলাদেশি বলে বহুত মারছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে আমরা এই মোবাইলে যা দেখছি, এগুলো আমরা ভাবতাম ফেক, কিন্তু এগুলো দেখছি এখন অরিজিনাল। ওরা এখন কারখানার মধ্যে আছে, ঠিক আছে, তো এখন না কারখানাতে, না ওরা কারখানাতে বাড়াতে পারছে না। কেন ওরা আতঙ্কে আছে। আতঙ্কিত কারণ মানে ওখানে ওই রকম বাংলা ভাষীর ওপরে একটু ঝামেলা হচ্ছে, ধরছে, থানায় তুলে নিয়ে যাচ্ছে। তো আমি ওর সঙ্গে ফোন করলাম, আমার বড় ভাইপো, আমি ওর মেজো কাকা। তো আমাকে ডিটেলসটা বললো যে কাকা আমাদের একটু ভয় ভয় করছে এবং আমরা মানে রুমের ভিতরে আছি, খাওয়া দাওয়া রুমের ভিতরে করছি, আমরা বাইরে বার হতে পারছি না। যদি পারছে না, যদি মানে ধরে নেয় বাইরে পুলিশ, যদি পুলিশ ধরে নিয়ে যায়। অন্যদিকে আজই শেষ হচ্ছে মুখ্য সচিবকে দেওয়া নির্বাচন কমিশনের ডেডলাইন। অর্থাৎ আজকের মধ্যেই নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল সে নির্দেশ পালন করতে হবে এবং কিভাবে সে নির্দেশ পালন করা হলো, অ্যাকশন টেকেন রিপোর্ট, সেটা দিতে হবে কমিশনকে। রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে কমিশনের সদর দফতরে নির্বাচন সদনে ঠিক এভাবেই জানিয়ে দেওয়া হয়েছিল ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে 4 ভোট আধিকারিক সহ 5 জনের বিরুদ্ধে কি পদক্ষেপ করবে। আজকে ডেডলাইনের শেষ দিনে কি জানাবে রাজ্য, এ নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে। কথা বলবো আমাদের 2 প্রতিনিধি দীক্ষা এবং শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষার কাছ থেকে প্রথম রাজ্য প্রশাসন সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে সেটা জানবার চেষ্টা করব। দীক্ষা, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব কি খবর পাওয়া যাচ্ছে রাজ্য প্রশাসন সূত্রে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে, কি জানাতে চলেছে রাজ্য? রাজ্য প্রশাসন এখনো পর্যন্ত মুখে কুলুপেটে রয়েছে। আমরা জানি গত 12ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিব মনোজ পান্তকে 13 তারিখেই দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের অফিসে হাজিরা দেওয়ার জন্য বলেছিল। সেখানে কি কি অ্যাকশন নেওয়া হয়েছে সেটা যেমন একটা তাকে তখন প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছিল, তিনি সেই রিপোর্ট দিয়েছিলেন। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এটা জানিয়ে দিয়েছিল যে নির্বাচন কমিশনের এখতিয়ারে রয়েছে 4 জনের বিরুদ্ধে বা 5 জনের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, 4 জন আধিকারিক এবং একজন ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটর, তাদের বিরুদ্ধে যে তারা অভিযোগ যা পেয়েছে তার বিরুদ্ধে যে তারা অ্যাকশন নিতে বলেছে তার এখতিয়ার জাতীয় নির্বাচন কমিশনের রয়েছে। 5 তারিখে প্রথম চিঠি দেওয়া হয়, 8 তারিখে রিমাইন্ডার লেটার দেওয়া হয়, তাতে রাজ্য সরকার কোনো চিঠির উত্তর দেয়নি। শেষে 12 তারিখে মুখ্য সচিবকে হাজিরা দিতে বলা হলেও বলা হয় 5 তারিখের যে নির্দেশ ছিল তা কার্যকর করতে হবে। এবং যখন মুখ্য সচিব হাজিরা দিয়েছিলেন 13 তারিখ, সেখানেও বলা হয়েছিল আপনারা যা বললেন সবই শুনলাম, কিন্তু 5 তারিখের যে 4 জনের বিরুদ্ধে সাসপেন্ড এবং এফআইআর করতে হবে এবং সেখানে ক্যাজুয়াল ডেটা অর্থাৎ 5 জনের বিরুদ্ধেই করতে হবে। আজকে নির্বাচন কমিশন শেষ দিন বলেছিল 21শে আগস্ট। যদিও সূত্রের খবর নির্বাচন কমিশনের এই 21শে আগস্টে মুখ্য সচিব মনোজ পান্ত কোনো উত্তর দেননি এবং আমরা প্রশাসনের সঙ্গে গতকাল থেকে, এবং শুধু প্রশাসন নয়, আমরা ব্লক লেভেল বা সাব ডিভিশন লেভেল থেকে বারবার জানার চেষ্টা করছি। এই 4 জনের মধ্যে রয়েছেন 2 জন রয়েছেন বারুইপুর পূর্ব এবং 2 জন রয়েছেন ময়না ব্লকের এবং একজন ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটর। নিচু স্তরাতেও কারো কাছে কোনো এখনও সেই খবর নেই যে এরা সাসপেন্ড হয়েছেন বা তাদের বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে। এমনকি রাজ্যের প্রশাসনিক কর্তা যিনি আমাদের বলা হয় মুখ্য সচিব মনোজ পান্ত, তার কাছ থেকেও আমরা কোনো সদুত্তর পাচ্ছি না। অর্থাৎ নবান্ন আমাদের সঙ্গে থাকো, তোমার কাছ থেকে
নিশ্চিতভাবে জানার চেষ্টা করবো বা আপডেট পেলে জানানোর চেষ্টা করবো আমাদের দর্শকদের রাজ্য প্রশাসন কি করতে চলেছে। শ্রাবন্তী, তুমি শুনছিলে নিশ্চয়ই, তোমার এবং আমার সহকর্মী দীক্ষা কি জানাচ্ছিল আমাদেরকে নবান্ন থেকে, এখনো পর্যন্ত রাজ্য প্রশাসন মুখে কুলু পেটে। শ্রাবন্তী, নির্বাচন কমিশনের দিক থেকে কি পদক্ষেপ হতে চলেছে, কোনো আগাম ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখো, যত সময় গড়াচ্ছে তত বিষয়টা আরও বেশি জটিল হচ্ছে, বেশিটা ধোঁয়াশা হচ্ছে। দুটো বিষয় সামনে উঠে আসছে। যদি সত্যি সেদিন 7 দিনের সময় যেহেতু চাওয়া হয়েছিল, তাহলে এতটা দেরি করার কি প্রয়োজন রয়েছে? যদি সত্যি তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে, তাহলে এত দেরি বা কেন রাজ্য সরকার করছে? তাহলে কি আরও কিছু দেখে নিতে চাইছে রাজ্য সরকার? এ ব্যাপারে একটা বিষয় হতে পারে যে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে, যে তারা তদন্ত করতে চেয়েছিলেন অথচ কমিশন চাইছে না অন্য কোনো তদন্ত করা হোক। কিন্তু কমিশন সূত্রে যেরকমটা খবর, যে এখানে কিন্তু আইনি লড়াইয়ের কোনো প্রশ্নই থাকে না। যেহেতু কমিশন হায়ার অথরিটি, মুখ্য সচিবকে মানতেই হবে তার নির্দেশ, তাই যত জলদি সম্ভব এই অ্যাকশন টেকেড রিপোর্ট পাঠানোর কথা রয়েছে। কিন্তু এখনও সময় গড়িয়ে গেছে, সময় প্রায় পার হতে চললো, তারপরেও কেন রিপোর্ট যায়নি তা নিয়ে বিষয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং কমিশন আরও জানাচ্ছে, যদি এরপরে সম্ভবত আর কোনো চিঠি দেওয়া হবে না মুখ্য সচিবকে, সরাসরি তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রয়েছে কমিশনের। বেশ, শ্রাবন্তী এবং দীক্ষা আমাদের সঙ্গে থাকা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী এবং রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। আমি দুজনের সঙ্গে কথা বলবো, কিন্তু সবার আগে আমি কথা বলবো অরূপবাবু আপনার সঙ্গে। অরূপবাবু, কি হতে চলেছে রাজ্য সরকারের দিক থেকে ব্যবস্থা, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা তুঙ্গে। আমি প্রশাসনিক কথা জানতে চাইছি না, কিন্তু রাজনৈতিকভাবে দলগতভাবে তৃণমূল কংগ্রেস কি মনে করে কমিশনের সঙ্গে রাজ্য প্রশাসনের সংঘাত এখন যে পর্যায়ে রয়েছে সেটা আরো বাড়া উচিত? না, আমি প্রথমত একটা কথা বলি, নির্বাচন কমিশন তখনই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিতে পারে যখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়। এখানে এমসিসি অ্যাপ্লাইডই হয়নি, এখানে ইলেকশন কমিশনের এখতিয়ারকে দিয়েছে যে কোন অফিসার কোথায় কাজ করবে, বদলি হবে, সেই সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর করবার। নির্বাচন কমিশন গোটা বিষয়টাই অসাংবিধানিক কাজ করছে। নিজেরা ভোট চুরি করতে গিয়ে ধরা পড়েছে। মুম্বাইতে, মহারাষ্ট্রে ভোট চুরি করেছে, প্রমাণ হয়েছে। দিল্লিতে ভোট চুরি করেছে, প্রমাণ হয়েছে। বেনারসে মোদির নিজের কেন্দ্র, 57 বছরের বাবা, তার ছেলের বয়স হচ্ছে 72 বছর, একজনের 37 জন বাচ্চা। মানে এই রকমের ভোট চুরি যখন ধরা পড়েছে, ভোট চোরের মুখে তার কোনো জাস্টিফিকেশন দিতে পারবে না, কারণ চুরি করে তো হাতে নাতে ধরা পড়েছে। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কিন্তু চোর ধরা পড়ে গেছে। তাই জন্য এখন চোরের মায়ের বড় গলা হয়েছে, আর চোরের মায়েরা বড় গলা করে এখন অফিসার বদলানোর হুমকি দিচ্ছেন, এবং এই হুমকিটাও বেআইনি। এই হুমকি দেওয়ার কোনো এখতিয়ারই নেই, যেহেতু এমসিসি এখন এই পশ্চিমবঙ্গের সাথে চালুই হয়নি। এমসিসি চালু হলে আমরা দেখেছি কমিশনার বদলান, এসপি বদলান, ডিএম বদলান, এই করেন সেই করেন, কিন্তু আপনাকে এখন এখতিয়ার কে দিয়েছে মহাশয়? যা পারেন, এই ইলেকশন কমিশনের কোনো বৈধতাই নেই, যে ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নেই। নরেন্দ্র মোদী এবং তার ক্যাবিনেটের একজন মিনিস্টার মিলে ঠিক করেন যে অমিত শাহ ফরমার সেক্রেটারি, সে হবে চিফ ইলেকশন কমিশনার। সেই ইলেকশন কমিশনের কাছে আমাদের কি দায়বদ্ধতা থাকতে পারে? নিশ্চয়ই আমরা প্রশাসনিক পদকে সম্মান করি। উনি দেখেছিলেন, আলোচনা করতে মুখ্য সচিব দিয়েছিলেন। ধন্যবাদ অরূপবাবু। কথা বলবো জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, আপনি নিশ্চয়ই শুনছিলেন অরূপবাবুর মতামত, বা তারা দলগতভাবে কি ব্যাখ্যা করছেন, কি প্রতিক্রিয়া দিচ্ছেন। আমি আপনাদের মতামত জানতে চাইবো। জগন্নাথ বাবু একজন শিক্ষিত ছেলে, তৃণমূলে কার্যত দৈত্যকুলে প্রহ্লাদ, কিন্তু তাকে যা ব্রিফিং দেওয়া হয়েছে সেটাই তাকে বলতে হচ্ছে। কিন্তু তিনি জানেন তিনি যেটা বলছেন সর্বৈব মিথ্যা। তার কারণ ভোটার তালিকা সংশোধনের কাজে ইআরও এবং এইআরও এবং ডিইও, এই যে পার্টটা তালিকা সংশোধনের যে কাজটুকু, সেই কাজটুকু সম্পূর্ণভাবে ভারতের নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে হয়। তাদের সুপারিনটেন্ডেন্স ডাইরেকশন এবং কন্ট্রোল সেখানে বহাল থাকে। মডেল কোড অফ কন্ডাক্ট যখন চালু হয়, তখন সমগ্র রাজ্য প্রশাসন ইনক্লুডিং পুলিশ, তারা তখন নির্বাচন কমিশনের অধীনে কাজ করে। এন্টার প্রশাসনিক মেশিনারিকে ইলেকশন কমিশনে অ্যাটাচড হতে হয়। জগন্নাথবাবু, একটু আমার সঙ্গে থাকবেন। আমি অরূপবাবুকে ধন্যবাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু স্বাভাবিক রাজনৈতিক কৌতূহল বশত তিনি প্রতিপক্ষের বক্তব্য শুনছেন। আপনি কি বলছেন তিনি শুনছেন, অরূপবাবু শুনছেন। আমি একবার বোঝার চেষ্টা করি অরূপবাবু কোনো উত্তর দেন কিনা। অরূপবাবু কিছু বলবেন? আমি আছি এখানে। দেখুন, জগন্নাথ বাবু তো দীর্ঘদিনের সাংবাদিক, আমি ওনার লেখার ভক্ত। যা হয় আর কি, বিজেপি করলে তো বিবেকটাকে বন্ধক রাখতে হয়। জগন্নাথ বাবু বিবেকটাকে বন্ধক রেখে এখানে বক্তব্য রাখতে হয়। ইলেকশন কমিশন সারা বছর ধরে রোল রিভিশন করতে পারে, রোল রিভিশনে কোনো অসুবিধা নেই, কিন্তু ইলেকশন কমিশন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিতে পারে না যে কাকে কোথায় বদলি করা হবে বা কাকে কোথায় সাসপেন্ড করা হবে।
জগন্নাথ বাবু ওই অশ্বত্থামা হত ইতিগজ, ওই ইতিগজটুকু বলছেন না। আচ্ছা অরূপবাবুর সঙ্গে থাকুন, আমি জগন্নাথ বাবুর কাছে আরেকবার যাই। জগন্নাথ বাবু, আপনি অরূপবাবুর ধর্মবোধের ভক্ত, যা বুঝলাম। আপনি বলছেন দৈত্যকুলে প্রহ্লাদ, অরূপবাবু বলছেন আপনার সাংবাদিক হিসেবে আপনার ভক্ত ছিলেন। আপনাদের দুই ভক্তের যদি পারস্পরিক ক্ষেত্রে কিছুটা ভক্তি অবশিষ্ট থেকে থাকে, মানে আপনাদের রাজ্য সরকারের প্রতি, অরূপবাবুদের নির্বাচন কমিশনের প্রতি, তাহলেই কুৎসির কুনাট্যর অঙ্গটা শেষ হয় না? বলি তাহলে, বলুন প্লিজ। হ্যাঁ, দেখুন এখন যে ইলেকট্রাল রোল ডিভিশনের কাজ চলছে, সেই ইলেকট্রাল রোল ডিভিশনের কাজের বিডিওদের বলা হয় AERO, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, আর SDOরা যারা তাদের বলা হয় ERO, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, আর DMরা DEO, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। যখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয় তখন এই AERO হয়ে যায় অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আর SDO হয়ে যায় রিটার্নিং অফিসার। তখন সুপ্রিমেসি ইলেকশন কমিশনের কাছে ফুললি ভেস্টেড হয়ে যায়। কিন্তু এখন শুধুমাত্র রোল ডিভিশনের কাজটাই ইলেকশন কমিশনের অধীনে রয়েছে, সেটা অরূপবাবু খুব ভালোভাবে জানে। এবং এই সংক্রান্ত যেটুকু কাজ, সেইটুকু কাজের ব্যাপারে ইলেকশন কমিশনের পূর্ণ স্বাধীনতা আছে রোল ডিভিশনের কাজে ব্যবস্থা নেওয়ার জন্য। সেজন্য ইলেকশন কমিশন এখন রোল ডিভিশনের কাজের টুকুতেই তার ম্যান্ডেট রয়েছে। কিন্তু ইলেকশন কমিশন এখন যদি যে ইলেকট্রাল রিটার্নিং অফিসার যে অরূপবাবুর সঙ্গে এক ঝান্ডার তলায় গিয়ে প্রোগ্রাম করে, সেটা মডেল কোড অফ কন্ডাক্টের সময় রিটার্নিং অফিসার হিসেবে তার উপর অ্যাকশন হবে। কিন্তু এই অ্যাকশন ইলেকশন কমিশন এখন নিতে পারবে না। কিন্তু ভোটার তালিকার কাজে যদি সংশোধনী বা পরিমার্জনের কাজে যদি কোনো গোলমাল হয়, তাহলে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। সেই কারণেই তো পার্সোনাল হিয়ারিং এ চিফ সেক্রেটারি গিয়ে ফুল বেঞ্চের সামনে হাতে পায়ে ধরে এসছেন যে 7টা দিন সময় দিন, এবং গত 7 দিন ধরে তিনি নবান্নের 14 তলায় পাইচারি করে বোঝানোর চেষ্টা করেছেন যে ম্যাডাম এটা কমপ্লাই করতে হবে। কিন্তু ম্যাডাম বলছে নাথিং ডুইং, কমপ্লাই করা যাবে না। তার ফলেতে এই যে 4 জন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছিল, অরূপবাবু জানেন না, আমার কাছে শুনে নিন, তাদের মধ্যে 2 জন অফিসারকে নবান্নে ডেকে পাঠানো হয়েছিল। কোন স্পেসিফিক অফিসার ডেকে পাঠিয়েছিলেন আমি বলছি না, তাদেরকে জোর করে বলা হয়েছে যে আপনাদের অধস্তন 2 জন অফিসারের নামে আপনারা বলুন, তারা ভুল স্বীকার করেছে। এবং আজকে সম্ভবত রাজ্য সরকার কমপ্লাই করতে চলেছে 2 জন অধস্তন অফিসারের সাসপেনশন, আর 2 জন উচ্চ অফিসার যারা রয়েছেন তুলনামূলকভাবে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না। জাস্ট টু শো কি দেখো ভাই, তোমরা ভোট চুরি করো, ভোট চুরি করলেও আমাদের রাজ্য সরকার তাতে কোনো আপত্তি করে না। আমরা অরূপবাবুকে ইনভাইট করছি সেটা বলার জন্য যে আমরা SIR মানবো না, আমরা ভোটার তালিকা করতে দেব না। তাহলেও তার পরিণাম কি হবে, সংবিধানে কি লেখা আছে, আমার ধারণা তৃণমূল কংগ্রেস জানে। ধন্যবাদ জগন্নাথ বাবু। কাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দমদমে প্রশাসনিক কর্মসূচি থেকে 3 মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সরকারি প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি জনসভা রয়েছে মোদির। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আধিকারিকরা। আমাদের প্রতিনিধি সৌরভের কাছ থেকে আমরা আরো তথ্য জানতে চাইব এই বিষয়ে। সৌরভ, দেখো, এই যে প্রকল্প, যে মেট্রো রুটের 3টি যে প্রকল্প, সেই 3টি প্রকল্প দমদম, দক্ষিণ দমদমের একাংশ এবং উত্তর দমদম, এই বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে তাদের প্রতিদিনের যে যাতায়াতের জন্য এই প্রকল্প অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। বিরাটি, মাইকেলনগর, কৈখালি, দমদম ক্যান্টনমেন্ট সহ বিস্তীর্ণ এলাকার যে মানুষ, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এবং সেই জন্যই এখানে দমদমে জেলের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা, সেই সভাকে ঘিরে প্রস্তুতি চলছে। কিন্তু জেল মাঠের যে পরিস্থিতি, সেই জেল মাঠের পরিস্থিতি বৃষ্টির মধ্যে সেটা সভা করার মতো পরিস্থিতি ছিল না। কিন্তু সেখানে যুদ্ধকালীন তৎপরতায় মাঠের ওপর কাঠের পাটাতন ফেলে সেটাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, শেড দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যে রাস্তায় যাবেন সেই সমস্ত রাস্তার যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি হচ্ছে, পেভার ব্লক দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। ভিভিআইপিরা যে রাস্তা দিয়ে ঢুকবেন সেখানে তুমি দেখতে পাচ্ছ যে জেসিপি দিয়ে এখন সেখানে রাস্তা তৈরি হচ্ছে, জেসিপি নামানো হয়েছে এবং জেসিপি নামিয়ে পুরো রাস্তাটা, সে যাতায়াতের সে ব্যবস্থা কিন্তু এখানে করা হচ্ছে। এবং সব মিলিয়ে এখানকার যারা বিজেপি নেতৃত্ব আছেন তারা বলছেন যে এই মাঠের অবস্থা বেহাল, কারণ দমদম পুরসভা কোনো কাজ করে না, সে দমদম পুরসভা কাঠগড়ায় তুলছেন। কিন্তু তারা বলছেন প্রধানমন্ত্রী আসছেন, দমদমের মানুষ চাইছেন প্রধানমন্ত্রী এসে প্রকল্পে উদ্বোধন করুন, এবং সেই জন্যই যুদ্ধকালীন তৎপরতায় তারা সেই মাঠকে সভাস্থলের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, নজর রাখো।
এত দুর্যোগ আছে, তার মধ্যে মানুষের মধ্যে প্রচুর উৎসাহ, সবাই আসছে, কর্মীরা প্রচুর আসবে কালকে, 30 থেকে 35,000 কর্মীরা কালকে আসবে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য কি বার্তা দিচ্ছে সেই বার্তা শুনবে, কারণ পশ্চিমবঙ্গের মানুষও অপেক্ষা করে আছে বার্তা শোনার জন্য। আমাদের সেইভাবে সব কিছু আমাদের এখানে সব সেরকম ব্যবস্থা করা আছে। এখন মাঠের মধ্যে এক জায়গায় কোথাও জল টল নেই, ঠিক আছে, সাদা বালি ফেলতে হয়েছে, সাদা বালি ফেলে মাঠ অনেক সবসময় ড্রেসিং হয়ে গেছে, আর টোটালটাই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যাতে কারো কোনো অসুবিধা না হয় কর্মীদের জন্য। মোদিজির অসংখ্য সমর্থক, শুভানুধ্যায়ী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক জনগণকে আমরা ভরসা করে এই সভা, লক্ষ মানুষের সভা, শুধুমাত্র কলকাতা বা বৃহত্তর কলকাতার মানুষদের নিয়ে আমরা অনুষ্ঠিত করার চ্যালেঞ্জ দিয়েছি। ক্রেডিট নেওয়ার কিছু নেই, সারা ভারতবর্ষের মানুষ জানে এই 3টি মেট্রো প্রকল্পই যার হাত দিয়ে সূচনা, তার নাম মমতা ব্যানার্জি। চিংড়িহাটার জমি জটের সমস্যাও মিটেছে। যারা পশ্চিমবঙ্গের প্রজেক্টে বাজেট বরাদ্দ কমিয়ে দেয় তারা এখানে বড় বড় জ্ঞানের প্রতিশ্রুতি দেবে। এখন ভোট এসছে বলে ভোট পাখিরা আসছে, কিন্তু তাতে বাস্তবটা বদলায় না। প্রতিটা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন যেই প্রজেক্টগুলোকে কার্যত বছরের পর বছর প্রকল্পে স্যাংশন বাজেট না দিয়ে কার্যত কমায় পাঠিয়ে দিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার। এখন ভোট এসছে, পরিযায়ী পাখিরা এসছে। ভোটের প্রকল্প হবে, ভোটের আগে ঢোল বাজবে, এটা এখন প্রকল্প আসছে, পরে এনআরসি আসবে। দিদি তার জন্য রেডি হয়ে আছে। ওদিকে মুখ্যমন্ত্রীর প্রকল্প, ওদিকে প্রধানমন্ত্রীর প্রকল্প, এদিকে মুখ্যমন্ত্রীর প্রকল্প। এই লড়াই দেখবো আমরা যখন সারা বাংলায় রাস্তাঘাট পথঘাট সব উড়ে গেছে, জলমগ্ন, বন্যা প্লাবিত, ভাঙনে দুর্গত মানুষ, তাদের পাশে দাঁড়ানো কারোর দরকার নেই, না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী। চলো রাজনীতির ঢোল বেজে গেছে, আর কি, এবার রাজনীতির ঢোলক বাজবে। শিক্ষক বিধায়কের পর এবার সরকারি আইনজীবীকেও মারধরে অভিযুক্ত সেই পুলিশ। সরকারি আইনজীবী এমএন রায়কে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সল্টলেকে মত্ত অবস্থায় হামলার অভিযোগ উঠেছে পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কি অভিযোগ এবং এখনো পর্যন্ত পুলিশের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ কি দায়ের করেছেন ভুক্তভোগীরা? দেখো, হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে এবং সেই ভিত্তিতে তদন্ত করে দেখছে এবং যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অর্থাৎ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে প্রাক্তন বিচারপতির পরিবার গাড়ি পার্কিং করা নিয়ে বচসা, যার জেরে বর্তমান আইনজীবী এবং তার ছেলে নিগৃহীত হয়েছে পুলিশের হাতে। ঘটনাটি হচ্ছে গতকাল রাতে ঠিক একে ব্লকের 136 নম্বর বাড়ির অদূরেই পার্কিং করেছিল আইনজীবী এমএন রায়ের গাড়িটি এবং তার ছেলে সৌরেন্দ্র রায় যখন গাড়িটি নিয়ে আসতে যান সেই সময় ঘড়ির কাঁটায় রাত 10:30 এবং তারপরেই কিন্তু অর্থাৎ এই বিধাননগর পূর্ব থানার পুলিশের টহলদারি ভ্যান তারা কিন্তু ঘুরতে থাকে এবং সেই সময় তাকে ধরে তার নাম পরিচয় জিজ্ঞাসা করে এবং তারপরে এইখানে গাড়ি রাখা হয়েছে কেন সেই প্রশ্নের উত্তর দিতে গেলে কথা কাটাকাটি হয়। এর পরবর্তী ক্ষেত্রে যে বিধাননগর পূর্ব থানার এএসআই কিন্তু চড়াও হয় এই এমএন রায় অর্থাৎ যে আইনজীবী, সরকারি আইনজীবী এমএন রায়, যিনি গুরুতর আহত অবস্থায় বিধাননগরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার ছেলের সঙ্গে বচসা অর্থাৎ সৌমেন্দ্রনাথ রায়ের সঙ্গে বচসা হয় এবং তারপরেই বাবাকে ফোন করলে বাবা গেলে বাবাকেও ধাক্কা দেয়, বাবা পড়ে গেলে তার কোমরে ফ্র্যাকচার হয়েছে, এমনটাই কিন্তু পরিবার সূত্র অর্থাৎ এমএন রায়ের স্ত্রী ববিতা রায় তিনি জানিয়েছেন এবং তার অস্ত্রোপচার হবে আর কিছুক্ষণ পরেই এবং লিখিত ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে হাইকোর্টে এই মুহূর্তে। ধন্যবাদ রঞ্জিত। একটা পিসিআর ভ্যানে কয়েকজন লোক ছিল সিভিল ড্রেসে বেরিয়েছে, বেরিয়ে ও দেখেনি কি বেরিয়েছে সিভিল ড্রেসে। একটা পুলিশ এসে বলছে ওকে কি তুমি এখানে কি করছো, রাতে এখন ঘুরলে তোমাকে কেন ঘুরছো, কেস ফেস দিয়ে দেবো। কেন, আমি তো কিছু করিনি। ও বললো, তো ও বলার পরে আরো কয়েকজন পুলিশ ওকে ডাকলো, ধরে ওকে মার ধরো, ঠিক আছে। তারপরে ও আমার ভাই আমার কাকাকে ফোন করে বলছে কি ফোন করে কিছু বলতে পারে না, কেন গলা ধরে নিয়েছিল। আমার কাকা বাঁচাতে গেছে, কাকাকে ধরে মারা আছে।
আমিও দৌড়ে এলাম, তখন দেখলাম কি কাকার পা ভেঙে গেছে। তখনও আমার ভাইকে মারা হচ্ছে, আমি বাঁচাতে গিয়ে আমার পায়ে লেগেছে, আমাকে ধরে পিছিয়ে তুলতে গেছিলো। তারপরে যখন আইসি সাহেব এলেন আমাকে বের করলেন, যে লোকটা ছিল সিভিল ড্রেসে, হি ওয়াজ ড্রাঙ্ক, মানে ও বলছিল কি তুমি কিছু টাকা ফাঁকা না দিলে আমি তোমাকে ফেক কেস করতে পারবো, আর তুমি যদি কাউকে কেস করো আমি কিন্তু বলে দেবো। পার্কের পাশে গাড়ি আমার পার্ক করা ছিল, ওটা আনতে আমার ছেলে গেছে, রাস্তায় দুটো পুলিশ ধরে ওকে মারধর করেছে, বিনা কারণে কোশ্চেন জিজ্ঞেস করতে গিয়ে মারধর করেছে। ও নিজের ডিফেন্সের জন্য বাঁচাতে জন্য গেছে, তো গাড়ির চাবি হাতে ছিল, ওটা পুলিশের মাথায় একটু লেগেছে। পুলিশ আমার ছেলেকে মুখে মেরেছে। কেন মেরেছে? প্রথমে পুলিশ মেরেছে। এমএন রয় উনি গেছেন বাঁচাতে, মানে ফোন করলো ছেলে, বাবা আসো দেখো এখানে পুলিশরা গেছে, ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এখন উনি কেমন আছেন? এখন ওনার ফ্র্যাকচার হয়েছে। আমরা এফআইআর করেছি। পুলিশ মারধর করে, পুলিশ যখনই তখনই খালি পয়সা নেবে, হয়তো ওর কাছেও পয়সা ছিল নেবার, ও দিতে পারেনি, কিছু একটা ছিল। পুলিশ কিন্তু ড্রিঙ্ক করে দাঁড়িয়েছিল ওখানে, দুজন পুলিশ ও ড্রিঙ্ক করেছে। তারা কি পুলিশের পোশাকে ছিল? না, সিভিল পোশাকে ছিল। দুজনকে কি আইডেন্টিফাই করা গেছে? কোন? হ্যাঁ, সে একটা তুষার বলে, পুরো নামটা আমি জানি না, তুষার, আর একজন সিভিক ছিল। বাংলায় পরিযায়ী শ্রমিককে ভিন রাজ্যে গণধর্ষণের অভিযোগ, মারাত্মক অভিযোগ। কেরলে থাকা কলকাতার মহেশতলার এক পরিবারের সূত্রের দাবি যে কাজ থেকে ফেরার পথে অপহরণ করা হয় নাবালিকাকে। নির্যাতিতার জ্ঞান ফিরলে সে একটি ঘরে বন্দী ছিল বলে দাবি। ঘরে ছিল প্রায় 20 জন। অভিযোগ, তাকে বারে বারে অজ্ঞান করে ধর্ষণ করা হয়। একদিন পরে বুধবার রক্তাক্ত অবস্থায় মেয়ে ফিরলে পরিবার শিরকা থানায় অভিযোগ জানায়। আরও অভিযোগ, কেরল ছাড়তে হবে, না হলেই মৃত্যু, এমনই হুমকি দিয়েছে অভিযুক্তরা। মহেশতলার অন্তর্গত সন্তোষপুর 16 বিঘা বস্তির বেশ কিছু পরিযায়ী শ্রমিক বেশ কয়েক বছর ধরে কেরালায় কাজ করতে যায়। তেমনি প্রায় 12 থেকে 13 জনের একটি পরিবারের সদস্যরা কেরালায় কাজ করে। তাদেরই এক 17 বছরের মেয়ে যারা কেরালায় গেছিল কাজ করতে, এবং এই 17 বছরের মেয়েটি 1.5 মাস আগে গেছিল এবং কেরালায় একটি শপিং মলে সে কাজ করত। গত পরশুদিনকে শপিং মলে যাওয়ার নাম করে যখন বেরোয়, তারপরে আর বাড়ি ফেরেনি। গতকালকে সকালবেলায় রক্তাক্ত অবস্থায় সেই মেয়ে কেরালার বাড়িতে ফেরে। পরিবার সূত্র থেকে আমরা জানতে পারছি সেই মেয়েটিকে অজ্ঞান করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার সঙ্গে গণধর্ষণের ঘটনা ঘটে। রক্তাক্ত বাড়িতে ফিরে সে তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানায়। ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে কেরালায় অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে এবং সেই মেয়েটিকে হোমে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের লোকেরা আতঙ্কে রয়েছে এবং এই সন্তোষপুর 16 বিঘা বস্তিতে তাদের পরিবারের সদস্যরা আজ কেরালার উদ্দেশ্যে যাবে এবং তারা সরকারের হস্তক্ষেপ দাবি করছে তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে আনার জন্য। সন্তোষপুর থেকে সৌভিক সরকার, TV9 বাংলা। পরিযায়ী শ্রমিক আমরা বেশ কিছুদিন আগে আমার ভাগ্নি এখন গিয়েছিল 5-6 মাস আগে, ছুটি নিয়ে বাড়ি ফিরছিল, তার মধ্যে কিডন্যাপ হয়ে যায়। থানায় গিয়ে থানার ওনারা অভিযোগ করলাম, ওনারা খুঁজতে থাকলো। তারপরে 9টা-10টার সময় আমার ভাগ্নি ঘরে ফিরে রক্তাক্ত অবস্থায়, মানে খুবই খারাপ অবস্থায়, মানে এসে বলছে যে আমাকে মেরে ফেলো, নাই ওরা আমাকে জান মেরে দেওয়ার হুমকি দিয়েছে, আমার গায়ে চিপ লাগিয়ে দিয়েছে, আমার সাথে শারীরিক অত্যাচার হয়েছে, আমাকে কিডন্যাপ করা হয়েছে। যে ওখানে আছে ওরা জানের আশঙ্কায় আছে, কখন কি হয়ে যাবে সেটা ওরা বুঝতে পারছি না। আমাদের এখন মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আমরা এখন ওখান থেকে সুস্থভাবে ফিরে আসতে চাইছি। আমার পরিবারকে ওখান থেকে সুস্থভাবে ফিরে আনার জন্য প্রত্যেকে সহযোগিতা দিয়েছে। আপনারা প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আমাদের ওখানে সুস্থভাবে ফিরে আসার ব্যবস্থা করুন। এবার নজর রাখছি আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। বাংলাতেই বাংলা বলায় মার। হ্যাঁ, খাস কলকাতায়, অন্য কোথাও নয়, কলকাতায় ঘটনা ঘটেছে। বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে মারধর করা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মারধরের অভিযোগ হিন্দি ভাষীদের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে 2 জনকে। ধৃতদের সম্পর্কে এখনো অবধি কি তথ্য জানা যাচ্ছে, তারা কারা, কেনই বা মারধর করলো, আমাদের রিপোর্টার সুমনের কাছে গিয়ে জানার চেষ্টা করি। সুমন, দেখো লিমা, এরা যারা মার খেয়েছেন তারা হচ্ছেন কারমাইকেল হোস্টেলের আবাসিক, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। বৈঠকখানা রোড তুমি জানো শিয়ালদার কাছে একেবারে প্রসিদ্ধ জায়গা, সেখানেই হোস্টেল এবং সেখানেই কিন্তু কাল রাতেই ঘটনা ঘটে।
যেটা জানা যাচ্ছে যে দীপক কুমার সাউ এবং ইমতিয়াজ আলী নামে ওই অঞ্চলের বাসিন্দা, তারা কিন্তু এই পড়ুয়াদের উপর হামলা চালান এবং আরও একজন কৃষ্ণ কুমার, সে মূল অভিযুক্ত, সে কিন্তু এখনও পলাতক, পুলিশ তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। এবং এই কারমাইকেল হোস্টেলের ঘটনার পর একটা প্রশ্ন বারবার করে উঠে যাচ্ছে যে ভিন রাজ্যে বাংলা বলার জন্য বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিকরা তারা বারবার হামলার শিকার হয়েছেন, এমনটা তৃণমূল কংগ্রেস অভিযোগ করছিল। কিন্তু খাস কলকাতা শিয়ালদার মতন জায়গায় এই ঘটনা ঘটছে, যেখানে বাংলা বলার জন্য তাদেরকে প্রহরিত হতে হয়েছে, এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই কারমাইকেল হোস্টেলের বাসিন্দারা, আবাসিকরা, তারা কিন্তু বিক্ষোভ শুরু করেছেন এবং পাশাপাশি আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও কিন্তু পদক্ষেপ করা হবে, যেহেতু তারা তাদের পড়ুয়া, তাদের তরফ থেকে পুলিশের কাছে পৃথক অভিযোগ দায়ের করা হতে পারে। ও যারা মূল অভিযুক্ত এবং যারা গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই, তাদের সম্পর্কে যে তথ্য পাওয়া যাচ্ছে তারা সেই অঞ্চলের বাসিন্দা এবং মূলত হিন্দি ভাষী, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু পুলিশ পুরো প্রক্রিয়া তদন্ত শুরু করেছে এবং আবাসিকরা বলছেন যে তারা তাদের হোস্টেলের সামনের বাজারে যদি সেফ না হন তাহলে তারা কি করে পড়াশোনা চালিয়ে যাবে। তুমি নজর রাখো। আমি ভিকটিমেই তো, আমার হাতে মেরেছে। প্রথমে একটা আমাদের ছেলে হোস্টেলের, সে কভার কিনতে এসেছিল মোবাইল ফোনে, কিন্তু হঠাৎ বাংলা কথা বলা এবং রোহিঙ্গা বলে আখ্যা দেওয়া, মুসলিম বলে সাম্প্রদায়িক বিষ ছড়ানো, হিন্দিভাষীর মধ্যে এটা একটা প্রচলন দেখা দিয়েছে। এনার মধ্যে তো তাই দেখা দিয়েছে। বেধড়াক্কা মারধর করে, আমাদের পিস্তল দেখায়, ছুরি দিয়ে আঘাত করে, একদম ভরে দেবো পিস্তল ঠেকিয়ে দেবো মাথায়, ছুরি দিয়ে কেটে দিয়েছে, তারপরে শেষ করে দেবো বা এখান থেকে চলে যাও, ভারত থেকে চলে যাও। বাংলাদেশি বলা হয়েছে, রোহিঙ্গা বলা হয়েছে। কায়জা স্ট্রিটে ওনাদের বাসভবন মনে হয় বস্তি এলাকায়, সেখানে আমরা কোনো কারণে চলে যাই, সেখানেও আমাদেরকে কায়জা স্ট্রিটে হকি স্টিক, বন্দুক ঠেকানো, মারধর করে, বেধড়াক্কা পিটানো হয় আমাদের। বলছে যে বাংলাদেশি বলবো, কি করবি তুই, কি করার আছে কর। এখন আমি হিন্দি ভাষাতে এটা বলছে এবং বলছে যে বাংলাদেশি বলবো, কি বলছি। তারপরে আমার কাছ থেকে ওদেরকে মারলো, তারপর আমার সামনে দিয়ে, তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে জোর জবরদস্তি আমার জামা কাপড় সব ছিঁড়ে দিল পিছন দিয়ে। ছিঁড়ে দেওয়ার পরে আমাকে বললো যে যা ভিডিওটা ডিলিট কর, 2 জায়গা থেকে ভিডিও ডিলিট করলো। তারপরে আমাদেরকে ফের মারতে আসলো, আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিল, তারপরে ওকে আবার ছেড়ে দিল কিছুক্ষণ পরে পুলিশ যাওয়ার পরে। আমাদের হোস্টেলের কিছু ছেলে 4-5 জন, তারা মোবাইল কভার কিনতে যায়। কভার কেনার সময় শিয়ালদা মার্কেটে যায়, সেখানে একটা লোক তাকে বাংলাদেশি বলে আখ্যা দেয় আমাদের 3-4 জনকে। সেই জন্য আমরা প্রতিবাদ করি এবং তার জন্য তাকে ছুরি দিয়ে, কখনো বন্দুক দিয়ে, কখনো লাঠি দিয়ে আঘাত করে আমাদের। এটা আমাদের শিয়ালদা আজ পর্যন্ত হয়নি। এটা আমিও তো বাঙালি, এখানে বাঙালি সব, বেশিরভাগই তো বাঙালি আছে, 80% সব তো দোকানদারই বাঙালি। আজ পর্যন্ত হয়নি এটা। আজকে আমি শুনলাম এটা তো বাংলা বলে, বাংলাদেশি বলে মারধর করা হয়েছে, সেটা আজকে আমি শুনলাম। আজ পর্যন্ত হয়নি এটা শিয়ালদার ভিতরে। এতদিন ধরে আমরা আপনাদের খবর দেখিয়েছি যেখানে ভিন রাজ্যে বাংলা বলায় বাংলাদেশি বলে তোপ দেখে দেওয়া হয়েছে, আর এবার যে খবর দেখাচ্ছি খাস কলকাতায় আমাদের রাজ্যেই বাংলা বলায় মারধর করা হলো। দেখবো আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। বাংলা ভাষায় কথা বলার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলের কিছু ছাত্রকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে ব্যাপক মারধর করেছে শিয়ালদা শিশির মার্কেটের কিছু বিক্রেতা। এমনই অভিযোগ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলের পড়ুয়ারা। শিয়ালদা শিশির মার্কেট অর্থাৎ শিশির মার্কেটের সামনে যেই দোকানকে কেন্দ্র করে এই ঝামেলার অভিযোগ উঠেছে, সেই দোকানের সামনেই আমরা রয়েছি এবং যে অভিযোগটা উঠেছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেল পড়ুয়া একজন, সে এসেছিল এখানে মোবাইলের কভার কেনার জন্য। মোবাইলের কভারের দাম সেটা নিয়ে বিক্রেতার সঙ্গে বচসা হয়। তারপরেই যে অভিযোগটা রয়েছে, অর্থাৎ পড়ুয়া যে অভিযোগটা করেছে যে বিক্রেতা হিন্দি ভাষায় কথা বলছিল এবং সেই পড়ুয়া বাংলা ভাষায় কথা বলছিল বলে তাকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হয় এবং তাকে ব্যাপক মারধর করা হয়। এবং যে বড় অভিযোগটা রয়েছে যে ওই বিক্রেতা তা ধারালো অস্ত্র দেখায় এবং আগ্নেয়াস্ত্র দেখিয়েছে বলেও কিন্তু ছাত্ররা অভিযোগ করেছে। তারপরে সেই সমস্ত ছাত্ররা তারা মুচিপাড়া থানায় যায় এবং এই বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ক্যামেরায় সমুদ্রসের সঙ্গে সোমা দাস, টিভি 9 বাংলা, কলকাতা। রাজনৈতিক মহলে কে কি বলছেন শুনবো। দোকানদারের সঙ্গে গন্ডগোল। দোকানদার প্রথমে যারা ক্রেতা তাদের গায়েও হাত তুলেছে বলে আমি শুনেছি। পরবর্তীকালে এরা হোস্টেলের ছেলে, এরা লোকজন ডেকে নিয়ে আসে
এবং তারা ওই দোকানটা তখন বন্ধ থাকায় আশেপাশের দোকান, লজ এগুলোর ওপরে হামলা চালায়। হ্যাঁ, এই অভিযোগও আমার কাছে আছে। ঘটনা যাই হোক, বাংলা বাঙালি নয়, তৃণমূলের একটা গোষ্ঠী এর পেছনে জড়িত। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি বাংলা বাঙালি হয় পশ্চিমবঙ্গে, কলকাতাতেও, তাহলে বাঙালির অবস্থা অন্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে বেশি করুণ ধরতে হবে। আগে এই রাজ্যের সরকারটাকে পাল্টানো দরকার। প্রশ্ন হচ্ছে যে যেই অঞ্চলে বিজেপির জনপ্রতিনিধি সেই অঞ্চলেই কেন বেছে বেছে এত বারবারন্ত, সেই অঞ্চলেই কেন বাঙালি ছাত্ররা আক্রান্ত হচ্ছে? যেই জায়গায় বিজেপির জনপ্রতিনিধি তিনি এই জায়গাটার দিকে কেন দৃষ্টি আকর্ষণ করছেন না? আমাদের বক্তব্য তো এখানেই যে বিজেপির প্রশ্রয় সারা দেশে এদের এই বারবারন্ত। আজকে ভাবুন, নিজ ভূমে আক্রান্ত হতে হচ্ছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ এই দেখছে। কাল রাতে মুচিপাড়া থানায় এফআইআর হয়েছে, কোনো অপরাধীকে রেয়াত করা হবে না, কিন্তু এর পিছনে মদতদাতা কারা সেটা বুঝতে হবে। পশ্চিমবঙ্গে যারা করছে কোনো না কোনো ভাবে তারা তৃণমূলের ভোটার তো হতেই যাবে। বাংলাতে বাংলা ভাষা বলার জন্য যদি কাউকে মার খেতে হয়, জানি না সত্য মিথ্যা, এর থেকে দুর্ভাগ্য তো কিছু নেই। তবে এই বাংলায় বাঙালি অবাঙালি আমরা মিলেমিশে এই বাংলার পরিচয়কে বহন করে চলি। মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের কথা বলছেন, ভিন রাজ্যে, এবং এই পরিবেশটা তৈরি করে দিয়েছে দিল্লিওয়ালারা। বাংলা ভাষীকে বাংলাদেশি এবং সরকারি ক্ষেত্রে বাংলাদেশি ভাষা, এই যে ব্যবস্থাটা নিয়ে এসেছে রাজ্যের বিজেপি যাকে সমর্থন করে যাচ্ছে, তার প্রশ্রয়ে মুখ্যমন্ত্রী কি বলবেন? কারা করলো, কি করে করলো, কেন আক্রমণ করলো, কি ব্যবস্থা হচ্ছে? আমি এর আগে একাধিকবার বলেছি, মুখ্যমন্ত্রীর রাজত্বে দুর্ভাগ্যক্রমে কোনো কোনো জায়গায় বাংলার সমাজ সংস্কৃতি বদলে যাচ্ছে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সুবোধ সরকারের সঙ্গে। সুবোধ বাবু, এই এতদিন অবধি আমরা যে খবর দেখিয়েছি সেখানে দেখেছিলাম ভিন রাজ্যে বারংবার বাংলা বলায় মারধর করা হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলে ডেকে দেওয়া হচ্ছে, আর এবার খাস কলকাতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে এরকম ঘটলো, কি বলবেন আপনি? কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্রকে যেভাবে মারা হয়েছে, আমি শুনে স্তম্ভিত হয়ে গেলাম। এই ঘটনা কলকাতার মধ্যে খাস শিয়ালদা অঞ্চলে হতে পারে, এবং যা খবরে যা জানতে পারছি, হস্টেলের ছেলেরা তারা একটা মোবাইলের কভার কিনতে গিয়েছে। তো এইখানে যদি বাংলা বলার জন্য, শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে বাংলা বলার জন্য যদি বাংলাদেশি বলে চালানো হয় এবং তাদেরকে মারধর করা হয়, এবং দু একজন রীতিমতো আহত হয়েছেন, তো তাদের এই ঘটনা যদি এরা ঘটাতে পারে, তাহলে তো এবার কি হতে চলেছে আমি জানি না। এটা কি করে সম্ভব, এটা হচ্ছে কি করে? এইভাবে কলকাতার বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি, ভারতবর্ষের বাঙালিকে এইভাবে মেরে ধরে বাংলাকে পিছিয়ে দেওয়া, বাংলাকে ছোট করা, বাংলাকে অপমান করা, বাংলাকে অবমাননা করা, এই যে একটা বৃহত্তর এজেন্ডা, সেই এজেন্ডারই তো প্রকাশ এই শিয়ালদা চত্বরে বাঙালি ছাত্রদেরকে এইভাবে প্রহার করা। এই যে বড় একটা এজেন্ডা, সেই এজেন্ডার তো এটা অংশ। সুতরাং আমি এই ঘটনাকে আমি না বলে পারছি না যে আমি তীব্র ধিক্কার জানাই। যারা দোষী তাদেরকে ইমিডিয়েটলি তাদেরকে সামনে আনতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, এবং এটা চলতে পারে না। এই যে বিষ বৃক্ষ যারা রোপণ করেছে দিল্লিতে, সেটা এখন শিয়ালদাতে এসে মাটি পুড়ে বেরিয়ে আসছে। এই তো ভয়ঙ্কর বিষ। আমি এর নিন্দা করি, আমি এর ধিক্কার জানাই, এবং এর সমাধান দরকার। ধন্যবাদ আপনাকে। এরকম যদি হয় তাহলে তো বলতে হবে যে বাঙালি বাংলাতেই অসহায়। এটা তো হওয়া উচিত নয়। পুলিশের আরো বেশি অ্যাক্টিভ হওয়া উচিত বলে আমার মনে হয়। খুবই শকিং ঘটনা, খুবই শকিং। এরকম হলে তো বাংলাতেই অসহায় হয়ে যাবে, বাইরে তো কথাই নেই।
বাঙালি ইস্যুতে আজ রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করে এবং গান গেয়ে সংসদ চত্বরে পদযাত্রা তৃণমূল সাংসদদের, সেই ছবি দেখছেন। বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির অন্ধকার মুখোমুখি বসিবার এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখের ফল পূর্ণ হোক পূর্ণ হোক নজরুলের সম্মান মানছি না মানব না। এসএসসি মামলায় ফের রাজ্য সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে কথা বলে। জ্যোতির্ময়, কি হয়েছে, আদালত কি বলেছে? 2016 সালের মতো এবারও গ্র্যাজুয়েশনে যারা 45% নম্বর পেয়েছেন এবং যারা চাকরি করছেন সেই সমস্ত শিক্ষকদের নতুন নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়ার জন্য আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন এরা। এবং এর পাশাপাশি মূল দাবি ছিল যে পরীক্ষা হচ্ছে, নিয়োগের যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা আপাতত পিছিয়ে দেওয়া হোক। আজকে যখন এই বিষয়ে শুনানি শুরু হয় সেই সময় প্রসঙ্গে একজন আইনজীবী অভিযোগ করেন যে কমিশন পিছন দরজা দিয়ে কয়েকজনকে ঢোকানোর চেষ্টা করছে, অর্থাৎ আবারও বেআইনি নিয়োগের অভিযোগ উঠে আসে কমিশনের বিরুদ্ধে। আর তার প্রেক্ষিতেই বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ তারা খুব কড়া অবজারভেশন দিয়ে ভৎসনা করে বলেন যে আপনারা এখনো নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন। এটা লজ্জাজনক ঘটনা, ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি কোনোভাবেই কোনো অযোগ্য ব্যক্তিকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না এবং এই বিষয়টি আইনজীবীকে, অর্থাৎ যিনি কমিশনের তরফে আইনজীবী ছিলেন, তাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়। তবে আজকে চাকুরিরত যারা শিক্ষক রয়েছেন তাদের দাবি মানা হয়েছে, অর্থাৎ 45% নম্বর পাওয়া চাকুরিরত শিক্ষকরা তারা নতুন নিয়োগ পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন এবং তার জন্য তাদের ফর্ম ফিল আপ করার জন্য আরো 7 দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। রাজ্য সরকার যদি চায় তাহলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টিও সুপ্রিম কোর্ট বিবেচনা করতে পারে এবং এ বিষয়ে রাজ্য সরকারের মতামত জানতে চেয়ে বা কমিশনের মতামত জানতে চেয়ে নোটিশ ইস্যু করা হয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়। মুহূর্তের সবথেকে বড় খবর, হাইকোর্টের নজর আমাদের নজর রয়েছে আদালতের দিকে, কারণ নওশাদ সিদ্দিকী সহ 95 জন কিছুক্ষণ আগে তাদেরকে পেশ করা হয়। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর আসছে, জামিন মঞ্জুর করা হলো নওশাদ সিদ্দিকীর। নিঃসন্দেহে একটা কথা বলা যায় যে আজকে পুলিশ ধাক্কা খেলো এবং নওশাদ সিদ্দিকী সহ যে কজন আইএসএফ কর্মী তাদেরকে আটক করা হয়েছিল, 84 জনের জামিন মঞ্জুর করলো ব্যাংশাল কোর্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে আমাদের নজর রাখছি, নওশাদ সিদ্দিকীর জামিন মঞ্জুর। গতকাল আমরা দেখেছিলাম ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং পরবর্তীতে নওশাদ সহ আইএসএফ কর্মীদেরকে গ্রেফতার করা হয়। আর আজ সকাল থেকে আমরা আপনাদের দেখাচ্ছিলাম ব্যাংশাল কোর্টের সামনে প্রচুর আইএসএফ কর্মী সমর্থক, তারা বারবার বলছিলেন যদি আইএসএফ নেতা অর্থাৎ নওশাদ সিদ্দিকীকে যদি না ছাড়া হয় তাহলে কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন। ব্যাংশাল কোর্টে ঠিক কি হলো আমাদের রিপোর্টার সুজয় পাল জানাবেন। সুজয়, দেখো, যখন আদালত কক্ষে পেশ করা হয় নওশাদ সিদ্দিকী সহ যারা 84 জন হেয়ার স্ট্রিট থানার মামলায় গ্রেফতার করা হয়েছিল, তখন সরকারি আইনজীবী জানান যে তারা জেল হেফাজতের আবেদন করছেন এবং জামিন তাদের আপত্তি রয়েছে। যদিও ফিরদৌস শামীম যারা অভিযুক্তদের পক্ষে আইনজীবী ছিলেন তারা জানান যে ওবিসি ইস্যুতে প্রত্যেকে আন্দোলন করতে এসেছিলেন, নিজেদের উদ্বিগ্ন রয়েছেন, সেই জন্য তারা আন্দোলন করতে এসেছিলেন। তাই তাদের তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ যেন বিচার করা হয় এবং জামিন দেওয়া হয়। বিচারক কিন্তু জামিন দিয়েছেন নওশাদ সিদ্দিকী সহ 84 জনকে, 500 টাকা ব্যক্তিগত বন্ডে প্রত্যেকের জামিন হয়েছে এবং জামিন হতেই আমরা দেখলাম যে আদালতের বাইরে যারা নওশাদ সিদ্দিকীর অনুগামী যারা ছিলেন আইএসএফ কর্মী সমর্থক তারা কিন্তু তাদের মধ্যে উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং আর কিছু সময়ের মধ্যেই আদালত থেকে বেরোবেন নওশাদ সিদ্দিকী সহ যারা গ্রেফতার হয়েছেন প্রত্যেকে বেরোবেন। ফলে আগে থেকে যেটা আমরা জানিয়েছিলাম যে পুলিশের তরফ থেকে জেল হেফাজতের আবেদন করা হবে এবং জেল হেফাজতের আবেদন করলে জামিন চাইবে নওশাদ সিদ্দিকীর আইনজীবীরা। এক্ষেত্রে ঠিক আদালত কক্ষে আমরা তাই দেখলাম যে তারা জেল হেফাজত আবেদন করা হয় পুলিশের তরফ থেকে, জামিন চাইলে বিচারক সে জামিনের আবেদন। একেবারে সুজয়, তুমি সঙ্গে থাকো ব্যাংশাল কোর্টের একেবারে বাইরে থেকে আমাদের রিপোর্টার সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন। সায়ন্ত, একদমই দেখো,
তোমাকে আমি সুমিতকে বলবো ছবি দেখানোর জন্য। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের জামিনের খবর আসার পরে কিন্তু স্লোগান দিচ্ছেন এখানকার সমর্থক কর্মীরা। তারা কিন্তু মূলত এই দাবিদের দাবি আবেদন যে করা হয়েছিল এবং সেই দাবি যে পূরণ হবে সেই ব্যাপারে তারা কিন্তু আশাবাদী ছিলেন এবং সেই মতো নওশাদ সিদ্দিকীর জামিনের খবর আসার পরেই তুমি দেখতে পাচ্ছ আইএসএফ কর্মী সমর্থকরা স্লোগান দিচ্ছে, উচ্ছ্বাসে ভেসে পড়েছেন। আমি একবার সরাসরি যাবো, নওশাদ সিদ্দিকী তো জামিন হলো, এই দাবি নিয়ে তো তোমরা এসেছি। আমরা এই দাবি নিয়ে এসেছি, অবশেষে আমাদের প্রাণপ্রিয় ভাইজান আমাদের সামনে কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে। এই দাবিতে আমরা বিশাল খুশি আছি। আজকের এখান থেকে ওয়ান মিডিয়ার সামনে আমরা বলতে চাই মমতা সরকারের হুঁশিয়ার করে দিচ্ছি, নওশাদ ভাইজানকে আটকিয়ে কোনো কথা বলা যায়নি এবং আটকিয়ে দমানো যাবে না। আমি আরেকটা ছবি দেখাবো, এখানে যারা আইএসএফের যারা নেতৃত্ব তারাও কিন্তু বাইরে এসছেন, তুমি দেখাবো সেই ছবি এবং কোনো রকম তাদেরকে শান্ত হতে বলা হচ্ছে। আমি সরাসরি তাদেরকে যাব। আমরা রাজ্য নেতৃত্ব এখানে উপস্থিত আছি, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুল আলী মল্লিক রয়েছেন, অফিস সম্পাদক রয়েছেন, আমরা রাজ্য কমিটি যারা আছেন আমরা ঘোষণা করবেন আজকে কি হলো, ঘোষণা করবেন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট। আজকে তো আপনারা এই দাবি নিয়ে শুনতে এই জামিন আজকে আমরা আমি আমাদের কর্মীদের উদ্দেশ্যে বলছি, কর্মীরা শুনবেন। আমি কোনো প্রেস বাইট দিচ্ছি না, প্রেসওয়ালারা শুনছেন, ঠিক আছে। জামিন ভাইজানের প্রত্যাশা মতো, আপনাদের প্রত্যাশা মতো আইন বিভাগ জামিন দিতে বাধ্য হয়েছে। মমতা ব্যানার্জির ষড়যন্ত্র, ভাইজানকে খুন করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র এই জামিনের মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই ষড়যন্ত্রকে জনগণ ব্যর্থ করেছে। আমরা পরবর্তী কর্মসূচি না বলা পর্যন্ত আপনারা এখানে শান্তিপূর্ণ যেমন অবস্থান করছেন ঠিক সেইভাবে অবস্থান করেন, বিশৃঙ্খলা চলবে না। পরবর্তী কর্মসূচি আমরা এখনই ঘোষণা করব, আপনারা অপেক্ষা করেন। আর একটা কথা অনুরোধ করছি, পুলিশ বিভাগের একজন ভাইজানকে মেরেছে, গোটা বিভাগ দায়ী নয়। সুতরাং এমন কোনো আচরণ আমরা করব না। মমতা ব্যানার্জি জেনে রাখুক, পুলিশ বিভাগের মানুষ কিন্তু আমাদের সঙ্গে আছে, ওর ভয় ধরে গেছে, আর তাই কয়েকটা গুন্ডা পুলিশকে দিয়ে ভাইজানকে খুন করার চক্রান্ত করেছিল। এখানেও তার ডিউটি ছিল, এত বড় হিম্মত। তাকে জানার সঙ্গে সঙ্গে অন্য অফিসার এসে ক্লোজ করলেন। সুতরাং খবরদার প্ররোচনায় পা দেবেন না, কারণ ওকে এখানে ডিউটি দেওয়ার কারণটা হচ্ছে আপনারা যাতে উত্তেজিত হয়ে ওর গায়ে হাত দিয়ে ফেলে।